দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন কেমন আছে অর্থনীতি অনুষ্ঠানে। আমি তৌফিকুল ইসলাম খান। এই অনুষ্ঠানে কথা বলি অর্থনীতির গতি প্রকৃতি, এর সম্ভাবনা এবং চ্যালেঞ্জ নিয়ে। দর্শক, আজকে আমরা কথা বলবো আমাদের বাজেট পাশ হলো এবং সেই বাজেটের যেই বিভিন্ন খাত আছে তার মধ্যে সরকারি পরিষেবা যেগুলো সাধারণ মানুষ নেন, সেই সরকারি পরিষেবার জন্য বাজেটে কি থাকলো এবং সামনের দিনে সেই পরিষেবাগুলোকে আরো ভালোভাবে পেতে হলে আমরা কি ধরনের প্রত্যাশা করব সেই বিষয়ে আলোচনা হবে। আমার সাথে দুজন অতিথি আছেন আজকে। আমাদের সাথে আছেন প্রফেসর শর্মিন নীলর্মী, তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষকতা করেন, এবং আমার সাথে আছেন পার্থ হাফিজ শেখ, তিনি পরিচালক ওয়াটার এইড বাংলাদেশের। আমরা আলোচনা শুরু করব। আপনাদেরকে অনেক ধন্যবাদ এই আলোচনায় আসার জন্য। কিন্তু আলোচনা শুরু করবার আগে আমরা বাংলাদেশ টেলিভিশনের একটা ছোট প্রতিবেদন দেখব। দর্শক, একটা প্রতিবেদন দেখে আলোচনা শুরু করছি। বাজেট মানেই প্রশাসন পরিচালনা ও উন্নয়নে সরকারের ব্যয় পরিকল্পনা। রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট কিংবা ভবনেই উন্নয়ন সীমাবদ্ধ। তবে এবারই প্রথম এই ধারণা থেকে বেরিয়ে আসছে সরকার। গণ অভ্যুত্থান পরবর্তী অন্তর্বর্তী সরকারের ঘোষিত বাজেটে নতুন দর্শন তুলে ধরেছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। বাজেট বক্তৃতায় তিনি বলেন, প্রবৃদ্ধি কেন্দ্রিক ধারণা থেকে সরে এসে আমরা চেষ্টা করেছি সামগ্রিক উন্নয়নের ধারণায় জোর দিতে। তাই প্রথাগত ভৌত অবকাঠামো তৈরির খতিয়ান তুলে ধরার পরিবর্তে এবারের বাজেটে প্রাধান্য দেওয়া হয়েছে মানুষকে। বাজেটে সরকারি পরিষেবা বরাদ্দের ক্ষেত্রে সাধারণত শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা, অবকাঠামো এবং জনসেবার মতো খাতগুলোতে বেশি মনোযোগ দেওয়া হয়। বাজেটে স্বাস্থ্য খাতের জন্য ৪১,৯০৮ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। এই বরাদ্দ মোট বাজেটের ৫.৩%। চলতি ২০২৪-২৫ অর্থ বছরের বাজেটের চেয়ে এই বরাদ্দ ৫০০ কোটি টাকা বেশি, যা গত বছরের তুলনায় ১.১৯% বেশি। দরিদ্র জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে আগামী অর্থবছরে তাদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে অতিরিক্ত ৪,১৬৬ কোটি টাকা এবং সম্প্রসারিত টিকাদান কর্মসূচির জন্য ১,০০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। ২০২৫-২৬ অর্থ বছরের জাতীয় বাজেটে শিক্ষা খাতে ৯৫,৬৪৪ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেছেন। এই পরিমাণ অর্থ ২০২৪-২৫ অর্থ বছরের চেয়ে ৭,৪৮২ কোটি টাকা বেশি। ২০২৫-২৬ অর্থ বছরের বাজেটে সরকার একটি বিজ্ঞানভিত্তিক, প্রযুক্তি নির্ভর ও কর্মসংস্থানমুখী শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার উপর বিশেষ গুরুত্ব দিয়েছে, যা একটি শক্তিশালী অর্থনৈতিক ভিত্তি প্রতিষ্ঠায় অপরিহার্য। সামাজিক নিরাপত্তা বেষ্টনীর কয়েকটি কর্মসূচিতে ভাতা ৫০ টাকা থেকে ১০০ টাকা পর্যন্ত বাড়ানোর ঘোষণা দেওয়া হয়েছে, যা থেকে সামাজিক নিরাপত্তার সুবিধাভোগীর সংখ্যাও বাড়বে। যানজট নিরসনে ঢাকার পরিবহন ব্যবস্থায় ৪০০টি ইলেকট্রিক বাস যুক্ত করার কথাও বলা হয়। বাজেটে উল্লেখযোগ্য দিক হল বিদ্যুৎ ও জ্বালানি সংকট নিরসনে সরকারের প্রস্তাবিত নানা পরিকল্পনা। এর মধ্যে আছে এলএনজি আমদানিতে ১৫% ভ্যাট প্রত্যাহার করা, যার সরাসরি ইতিবাচক প্রভাব পড়বে শিল্প খাতে। এছাড়া বিদ্যুতের উৎপাদন খরচ ১০% কমিয়ে ভর্তুকি হ্রাসের কথা বলা হয়েছে। এটা বাস্তবায়ন করতে গেলে হাত দিতে হবে বিদ্যুৎ খাতের অনিয়ম, দুর্নীতিতে, যার সুফল পাবে জনগণ। দর্শক, আপনারা প্রতিবেদনটি দেখলেন। আমরা আলোচনা শুরু করছি। আমি আলোচনা শুরু করি অধ্যাপক নীলর্মী আপনাকে দিয়ে। বাজেটের নিঃসন্দেহে এবার তো একটু আগেই পাস করা হলো। এখন সেখানে সবচাইতে গুরুত্বপূর্ণ যেই দিকগুলো একটা থাকে, একেবারে যারা সাধারণ মানুষ আছেন এবং সত্যিকার অর্থে বাংলাদেশ টেলিভিশনের দর্শকদের মধ্যে সাধারণ মানুষের সংখ্যাই বেশি, তাদের আগ্রহটা থাকে হলো যে যেই ধরনের বিভিন্ন ধরনের সরকারি পরিষেবা তারা নেন এবং তাদের নিতে হয়, শিক্ষা, স্বাস্থ্যের মতন জায়গাগুলো, সামাজিক নিরাপত্তার মতন জায়গাগুলো। বাজেট তো ভীষণভাবে টেকনিক্যাল একটা জিনিস আমরা মনে করি, কিন্তু আসলে মানুষের জন্যই তো বাজেট। ফলে ওটা মানুষের জীবনযাত্রাকে কিভাবে এটা প্রভাবিত করবে সেটা বোঝাটা দরকার আসলে। এক তো হচ্ছে ভ্যাটের আওতা বাড়ানো হয়েছে এবং অনেক নিত্য প্রয়োজনীয় দ্রব্যের ভ্যাটও কিন্তু বাড়ানো হয়েছে। ফলে সাধারণ মানুষ, এমনকি ধরেন মধ্যবিত্তের নাগালের মধ্যে যে যন্ত্রগুলো ছিল, ওয়াশিং মেশিন থেকে শুরু করে ওভেন, ফ্রিজ, এগুলো তো চাকুরিজীবী নারীদের জন্য লাক্সারি না। তো এগুলোর তো পরিধি বেড়েছে। ফলে সকল মানুষই, বাংলাদেশের সকল মানুষই ট্যাক্স দেন। এই যে আমরা বলি যে মানুষ ট্যাক্স কম দেন, কথাটা সত্য না। আমার বাচ্চার শিক্ষার জন্য, আমার কর্মসংস্থানের জন্য,
আমার ভালো থাকার জন্য, আমার পুষ্টির জন্য আমি কি পাচ্ছি। এটা বলতে গেলে শহর এবং গ্রাম একটু আলাদাভাবে যদি বলি, নিশ্চয়ই। হ্যাঁ, সেটা আমার কাছে মনে হয় ভালো হয়। যেমন ধরেন কিছু কর্মসূচি একেবারে কেটে দেওয়া হয়েছে এবার। সাইবার সিকিউরিটি, হ্যারাসমেন্ট, এটা সংক্রান্ত নারীদের জন্য যে নিরাপত্তাজনিত যে অ্যালোকেশন ছিল প্রায় 26% মতো কমে গেছে। আপনি যেটা বললেন অ্যাক্সেস টু পাবলিক সার্ভিসেস, আমি আমার জন্য সরকার তৈরি করে রেখেছে, আমার টাকাই করে রেখেছে, আমি সেই সার্ভিস পাবো, সেক্ষেত্রে অ্যালোকেশন কমেছে প্রায় 27% মতো। এখানে কি কি ধরনের সেবা কমেছে? যেই পরিমাণ রাস্তা নির্মাণের কাজ, রাস্তা মেরামতের কাজ, আমার বাঁধ মেরামতের কাজ বর্ষাকালে হয়, সেটা যদি সময় মতো না যায়, আগামী বছরে আমার $1 বিলিয়ন বাজেট করতে হবে এই রাস্তা নতুন করে করবার জন্য, এই বাঁধ নতুন করবার জন্য। এবার কিন্তু এই প্রোগ্রামগুলোতে কাটছাট করা হয়েছে। এটা সত্যি, কারণ হলো যে গ্রামীণ রাস্তাগুলোর একটা বড় মেরামতের কাজও এটা দিয়ে হয়। হ্যাঁ হ্যাঁ, সেটাই আমি বলছি। এবং এটা কিন্তু নারীরা, বিশেষ করে মেইনটেনেন্সের যে কাজটা, বড় ধরনের একটা কাজ নারীরা করে থাকেন, সেখানে একটা কাটছাট হয়েছে। শিক্ষাক্ষেত্রে একটা বড় অগ্রগতি আমি বলবো, অনেক কিছু সমিতি, এই যে 1 মিল এ ডে চালু করা হয়েছে, এটা একটা বড় ধরনের, আমি বলবো আপনারা নিরন্তর বলে আসছিলেন, আমি জানি অনেক বছর ধরে বলে আসছিলেন, আমরাও বলছি, কিন্তু এই যে সম্মিলিত চেষ্টাটা, এটা যে সরকার শুনেছেন, আমি মনে করি আমাদের দারিদ্র্যের সাথে মিলিয়ে আমাদের ঝরে পড়ার হারও খানিকটা বেড়ে যাচ্ছিল। সবকিছু মিলিয়ে আমাদের পুষ্টির ব্যাপার আছে। সবচেয়ে বড় হলো যে এখন তো মানে প্রায় 140টার উপরে উপজেলা এটা হবে। হ্যাঁ, তবে তৌফিক একটা জিনিস আমি মনে করিয়ে দেই, বাজেটের কথা যখন বলি তখন তো বিয়ন্ড নাম্বারও আমরা কিছু কথা বলি। আমাদের কিন্তু, আমি মাঠে ঘাটে যাই, স্থানীয় পর্যায়ে কিন্তু এখন কোনো প্রশাসন তেমন নাই। স্থানীয় জনপ্রতিনিধিরা তো বেশিরভাগ ক্ষেত্রেই অনুপস্থিত। আমাদের ইনস্ট্রুমেন্টগুলো না, টাকা মাঠে গড়ানোর ইনস্ট্রুমেন্ট তো উনারা। আচ্ছা, ওই ব্যবহারের আলোচনাটা আমরা আসি। আগে আমরা একটু জেনারেলি বাজেটে কি দেওয়া হলো, কারণ বাজেট বাস্তবায়ন আলাদা করে হবে। আপনারা ওয়াটার এইড একটা বড় কাজের জায়গা, অন্য কাজের জায়গার মধ্যে সবচাইতে বড় কাজের জায়গা হলো আমরা যেটাকে বলি যে পানি, স্যানিটেশন এবং সেই সংক্রান্ত যে বিভিন্ন পরিষেবাগুলো আছে, এবং খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা। তো সেই জায়গা থেকে খুব বেশি আলোচনাও অনেক হয় না বাজেটে, অন্যান্য জায়গায় যতখানি আলোচনা হয়। কিন্তু আপনারা একটা এবারে বাজেট পর্যালোচনা করেছেন, যদিও খুব কম সময় ছিল বাজেটের এবার আলোচনা করার জন্য, ঈদের ছুটি মিলিয়ে আপনারা করেছেন। স্বাভাবিক যে অন্যান্য বছরের বাজেট হয় তার তুলনায় এটা কেমন ভাবে দেখছেন? ওয়াটার নিয়ে একটু বলি, যেটা বলছিলেন যে ওয়াটার এইড আসলে প্রায় 86 সাল থেকে বাংলাদেশে কাজ করে এবং পানি, স্যানিটেশন, হাইজিন, স্বাস্থ্যবিধি নিয়েই কাজ করে। এবং আমরা চাই যাতে সবাই সব সময় পানি, স্যানিটেশন এটা পায় এবং যখন প্রয়োজন তখন পায়, এবং এটা যাতে 2030-এর মধ্যে এনশিওর্ড হয়, সে লক্ষ্যে আসলে আমরা কাজ করি। আমরা বাংলাদেশের সরকার যে প্রতি বছর বাজেট দেয়, মানে গত অলমোস্ট 12 বছর ধরে আমরা এই বাজেটটাকে আসলে বিশ্লেষণ করার চেষ্টা করি ওয়াটার, স্যানিটেশন, হাইজিনের লেন্সটা দিয়ে, যে কি অবস্থা। এবছর যেটা আমি দেখেছি, আমরা যেটা দেখেছি এবছর, সেটা হচ্ছে যে এবার তো 25-26। সো আমি যদি 24-25 দেখি এবং যদি আমি 23-24 দেখি, 23-24 থেকে 24-25-এর বাজেট এবং ওয়াটার, স্যানিটেশন, হাইজিনে কমেছিল 22%-এরও অনেক বেশি। আর এই 24-25 থেকে 25-26-এর যেই টাকা অ্যালোকেটেড হয়েছে, 24-25-এ ছিল হচ্ছে প্রায় 116 বিলিয়ন টাকা। এই বছর হচ্ছে এটা 109 বিলিয়ন টাকা, এবং তার মানে অলমোস্ট 6.1% মতন কমেছে। এখন কয়েকটা একটু তথ্য দেই, তাহলে হয়তো আপনার পুরো বা দর্শক যারা আছেন সবার একটু বুঝতে মানে সুবিধা হবে। এই যে আমরা 109 বিলিয়ন বলছি টাকার যেটা হয়েছে, এটা আসলে কোথায় যায়? আমরা অ্যানালাইসিস করে দেখেছি 109 বিলিয়ন টাকাকে যদি আমি মানে দর্শকদের বোঝার জন্য, যেহেতু সাধারণ দর্শক আর কি, এটার অর্থ হলো যে প্রায় আপনার 10,000 কোটি টাকার মতো হবে। হ্যাঁ, সো সেই জায়গার থেকে যদি আমি বলি, এটার 75% কিন্তু আরবান, মানে শহরে জায়গায় যাচ্ছে, এবং 25% যাচ্ছে আমার পুরো গ্রামে। এটাকে যদি আবার আমি মানে পুরো টাকাকেই যদি এক ধরে নিয়ে যদি আমি দেখি যে
হার্ড টু রিচ এলাকা, মানে দুর্গম এলাকা। আমরা দুর্গম কি বলি, আমরা হাওরকে বলি, আমরা কোস্টাল এলাকাকে বলি, আমরা চিটাগাং হিল ট্রাক্টকে বলি, আমরা চরগুলোকে বলি। সো এই জায়গায় যদি দেখি তাহলে মোটামুটি ধরেন এই পুরো টাকার 18% মতন খরচ হচ্ছে, ঠিক আছে। এখন এই জিনিসটা যখন আমি বলি, এবং আপাও বলছিলেন যে মাঠ পর্যায়ে নারীদের অনেক কাজের জায়গাগুলো, কাবি খা কাবিটা যেটা বলি আমরা, কাজের বিনিময়ে খাদ্য, কাজের বিনিময়ে টাকা, সেগুলো হয়তো বা কমেছে। এই ওয়াটার স্যানিটেশনের জায়গাতেও আমরা যদি দেখি, এটা কিন্তু একটা ডাউনওয়ার্ড ট্রেন্ড আছে, মানে গত 2-3 বছর ধরে এটার টাকাটা কিন্তু কমছে। এখন আরো কয়েকটা একটু আপনাকে ডেটা দিয়ে কথা বলি। জয়েন্ট মনিটরিং প্রোগ্রাম, যেটা WHO এবং ইউনিসেফ একসাথে করে, তারা আসলে সমস্ত পৃথিবীর সব দেশেরই এই পানি স্যানিটেশন হাইজিনে কোথায় সব দেশ আছে এবং কত % তারা পাচ্ছে সেটা দেখে ওরা। বাংলাদেশে যদি আমি সেফলি ম্যানেজ স্যানিটেশনের কথা বলি, তাহলে এটা কিন্তু 31%। এখন সেফলি ম্যানেজ স্যানিটেশন আসলে মানে কি, দর্শকের জন্য একটু বলি যে আমরা তো আসলে আমাদের প্রাতকার্য তো করি, কিন্তু তারপরে আসলে মানব বর্জ্যটাকে সঠিকভাবে আসলে ম্যানেজ করা হচ্ছে কিনা, ঠিক আছে। এবং আমাদের এখানে যা হয়, ডেফিনেটলি ঢাকা শহরে যদি কথা চিন্তা করেন, অন্য জায়গায় এই যে হচ্ছে না, এটা কিন্তু হচ্ছে তার মানে অলমোস্ট 69%, অনলি 31% হচ্ছে। পানি কিন্তু আমরা সবাই খাই, কিন্তু একটা ইন্টারেস্টিং জিনিস, আমরা কিন্তু জানি যে আমাদের পানিতে আর্সেনিক আছে। কোস্টাল বেল্টে গেলে আমরা স্যালাইনিটির কথা ধরি, আমরা এখানে হেভি মেটালস আছে আমাদের। ইভেন এই যে একটু আগে বললাম যে অলমোস্ট লাইক আপনার 69% ফিকাল স্লাজ ম্যানেজ হয় না, মানব বর্জ্য এটা ব্যবস্থাপনা হয় না। ওইটা যদি ধরেন সেটা কিন্তু মাত্র 68। সো সেফলি ম্যানেজ পানি কিন্তু মাত্র 68%। সো আমরা কিন্তু সবাই পানি খাই, কিন্তু যখন সেফলি ম্যানেজের কথা বলি, সেফলি ম্যানেজের ডেফিনিশনটা কি, অবশ্যই যে যা বললাম যে অল কন্টামিনেন্টস ছাড়া হবে, তার মানে আমার এখানে আর্সেনিক থাকবে না, স্যালাইনিটি থাকবে না, মানব বর্জ্য থাকবে না, হেভি মেটালস থাকবে না, আমি যখন পানি চাবো তখন পাবো, রাত দিন 24 ঘন্টার মধ্যে যখন চাই পাবো। এই জিনিসটাকে যখন আমরা সব এক জায়গায় নিয়ে আসি এবং যদি তথ্যগুলো করি, 68। হাত ধোয়া, এই যে কোভিড এখনো বাড়ছে, এবং যখন 2020-এ যখন কোভিড আসলো, সে সময় কিন্তু আমাদের একটা হাত ধোয়ার একটা অভ্যাস তৈরি হয়েছিল, সেটা হয়তো আমাদের খুব কাজে লেগেছে এই হাইজিনে হাত ধোয়ার জায়গা থেকে, সেটা হয়তো 69% আছে। এখন আপনি দেখেন, আমরা যখন এসডিজির কথা বলি, SDG 6-এর কথা বলি, 2030-এর মধ্যে কিন্তু আমাদের 100%-এ যেতে হবে। সো এই 31% থেকে 100, 68 থেকে 100, 69 থেকে 100, এবং আমরা যদি আমাদের এই প্রগ্রেসটা দেখি 2015 থেকে যদি এই পর্যন্ত কত এসেছি, এটা কিন্তু আসলে আমরা যেভাবে দেখছি যে যেভাবে প্রোগ্রেশনটা হচ্ছে, 2030-এর মধ্যে এই পরিমাণ ইনভেস্টমেন্টে আসলে কিন্তু করা যাবে না। একটা কারণ আমাদেরকে বলা হয় যে যথেষ্ট আর্থিক সক্ষমতা নাই, যেটা সত্যি। বাংলাদেশে কর আদায় কম হয়, সরকারের আর্থিক ক্ষমতা খুবই কমে গেছে। আর একটা হলো যে বরাদ্দ দিলেও ব্যয় হয় না, এটা একটা বড় বিষয়। তো সেই আপনি যে শিক্ষার কথা বলছেন, স্বাস্থ্যের কথা বলছিলেন, এই ধরনের জায়গায় তো হয়ই না, মানে এটা 50%, 60%, 70%-এর বেশি খরচ করা, এমনকি হেলথেও না। হ্যাঁ, হেলথ তো সবচাইতে খারাপ আর কি, স্বাস্থ্য সেবায় সবচাইতে খারাপ পরিস্থিতি। এমনকি কোভিডের সময় কোভিডের বাইরে খরচ খুবই কম হয়েছে। তো আসলে আমাদের এই জায়গাটাতে কি মানে বরাদ্দ দিলেই ভালো হতো, নাকি মানে যে মানে বেশি করে দিলে তাহলে 50% আরো বেশি পাওয়া যেত? বারবার বরাদ্দ কমা দিয়ে কি মিন করছি আসলে, মানে আমি কি দক্ষতা বৃদ্ধিকে এড়িয়ে শুধু বরাদ্দের বিষয়ে যাচ্ছি? ব্যাপারটা এমন না। বা আমি এটার জন্য চিন্তিত না যে আমার এবারে বাজেটটা আসলে কমেছে। হ্যাঁ, মানে গতবার যদি 100 দিত, আমি যদি খরচ করি 70, এবার যদি আমি 90 দিই, কিন্তু আমি যদি 80% খরচ করতে পারি। কিন্তু আপনি বরাদ্দটা একটা গুরুত্বপূর্ণ ইঙ্গিত দেয় যে আপনি এই দক্ষতা সমিতি কত টাকা বরাদ্দ করেছেন। ধরেন আপনি একটা প্রোগ্রামে টাকা কেটে ফেললেন, ধরেন সাইবার সিকিউরিটিতে আপনি টাকাটা কেটে ফেললেন, অথবা কাবি খাতে আপনি টাকাটা কেটে ফেললেন। আপনার কি মনে হয় যে গত বছরের তুলনায় এই বছরে আমাদের দক্ষতা বাড়বে? কাবি খাতে এটা হওয়ার সম্ভাবনা নাই। তাহলে মানে হচ্ছে দক্ষতা আমার রাতারাতি বাড়বে না, এবং তার মধ্যে আমার অর্থায়নও কমছে, দুটো একই সঙ্গে ঘটছে। তাহলে আমি যে সংস্কারটা বলছি
তাহলে আমি দক্ষতার দিকেই যদি মনোযোগ হই, আমি এই বাজেটের মধ্যে সেই সংস্কারের কি ইঙ্গিত পেয়েছি আপনি বলেন। দেখেন, আমি যে রাজস্ব আহরণের কথা বলি, রাজস্ব আহরণে তো ডাইরেক্ট ট্যাক্সের বাইরে কর, মানে এনবিআর বহির্ভূত কর এবং অপ্রত্যক্ষ কর তো সবচেয়ে বড়, তাই না? আমার পিলফারেজ কিন্তু ওই অংশে সবচেয়ে বেশি। ওই অংশটা আমি দুর্নীতিমুক্তভাবেও যদি খানিকটা গুছাতে পারতাম, আমার আহরণ কিন্তু বেশ খানিকটা বাড়তো। আমি কিন্তু সেই জায়গাও খুব বেশি কাজ করতে পারছি তা না। অর্থাৎ আমার আলোচনাটা শুধুমাত্র বরাদ্দের মধ্যে আমি না রাখি। আপনাকে একটা উদাহরণ দিই আমি, তাহলে পরিষ্কার হবে। কারণ এবছরের জেন্ডার বাজেট, ঠিক আছে, আমার কিছু টাকা টোটাল বাজেটে কমেছে, তাহলে আমার জেন্ডার বাজেটের অ্যালোকেশনও কমেছে, আমি যদি ধরে নিই। লজিক তো আমাকে তাই বলছে, কিন্তু লজিক আসলে তা বলছে না। দেখেন, জেন্ডার বাজেট হচ্ছে টার্গেটেড অ্যালোকেশন না। আপনার যখন টানাটানির সংসার হয় তখন আপনি ম্যানেজ করতে চেষ্টা করেন আরো ভালোভাবে, সবাইকে সহ। আর আমি এখন 34% থেকে 33% কমিয়েছি জেন্ডার বাজেটের অংশ। তাহলে আমার মোট অঙ্ক শুধু কমেছে তা না, শতাংশ হারেও কমেছে। এখন আমি তো, তার মানে আমি অ্যাপ্রোচে একটা বিন্দু এগোতে পারি নাই, বরং পিছিয়েছি। আমার আপত্তির জায়গাটা ওই জায়গায়, অ্যালোকেশন নিয়ে কিন্তু আমি বলছি না। আলোচনায় ফিরবো, তারপরেও যতটুকু আমাদের বরাদ্দ আছে আমরা জানতে চাইবো যে সেগুলোকে ব্যবহার করা এবং সেই জায়গাগুলো কোথায় গুরুত্ব দিতে হবে। দর্শক, একটা বিরতিতে যাচ্ছে। আমার সাধারণ মানুষের জন্য যে সরকারি বিভিন্ন পরিষেবা আছে সেখানে বাজেটের অংশ এবং তার ব্যবহার নিয়ে আলোচনা করছি আজকে। বিরতির পর আবার আলোচনায় ফিরছি। ফ্যাসিবাদের দিনলিপি, প্রযোজনা আফরোজা সুলতানা ও আল মামুন। দেখবেন প্রতি রবি থেকে বৃহস্পতিবার সন্ধ্যা 7টায়। দর্শক, আবার আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন কেমন আছে অর্থনীতির আজকের পর্বে। আমি তৌফিকুল ইসলাম খান। আজ কথা বলছিলাম বাজেটে সরকারি পরিষেবার ভাগ কতখানি থাকলো, এবং আমার সাথে আলোচনার জন্য দুজন অতিথি আছেন। আমার সাথে আছেন অধ্যাপক শর্মিনী নিরর্মী এবং আমার সাথে আছেন পার্থ হাফিজ শেখ। আপনাদের দুজনকেই আবারও ধন্যবাদ জানাচ্ছি। বিরতির আগে আলোচনা করছিলাম পার্থদা, যে বিভিন্ন জায়গায় আপনি বলছেন যে কিছুটা বরাদ্দ কমেছে। আপনি বিশেষ করে পানি এবং পয় নিষ্কাশন ওই জায়গাগুলোর কথা বলছিলেন, শর্মিনীও বলছিলেন জেন্ডার বাজেটের কথা এবং অন্যান্য জায়গায়। কিন্তু বড় আলোচনা আমাদের একটা ছিল যে বাজেটের ব্যবহার। এইটা আমরা যদি যাই, যে যতটুকুই আছে, কারণ আমরা সার্বিকভাবে দেখেছি যে সরকারের আর্থিক সক্ষমতা কমে গেছে, কিন্তু বাজেটের বরাদ্দ অনেক সময় আমরা এই আলোচনার ভিতরেও থাকি যে এক্স্যাক্টলি হয়তো একটা মন্ত্রণালয় ভিত্তিক, শিক্ষা মন্ত্রণালয়কে দেওয়া হয়েছে, প্রাথমিক শিক্ষাকে দেওয়া হয়েছে এত টাকা, কিন্তু তার ভিতরে কোথায় কম বেশি হলো বা সেইটাকে ভালো ব্যবহার করতে পারি কিনা। যেমন শর্মিনী একটা উদাহরণ দিয়ে বলেছেন যে নারীর সাইবার নিরাপত্তার জন্য যেই বরাদ্দটা ছিল ওই নারী মন্ত্রণালয়ের ভেতরেই বোধহয়, সেখানে কমিয়ে গেছে। সুতরাং নারী মন্ত্রণালয়ের ওভার কমলো কিনা জানি না, কিন্তু নারীর সাইবার নিরাপত্তার ক্ষেত্রে কমে গেছে। তো ওই রকমভাবে যদি আপনি বলেন যে ওই যে যতটুকু বরাদ্দ পেলাম এবং সেই বরাদ্দর ভিতরে ব্যবহার করার জন্য কি আমরা একটু প্রাধিকার নির্ধারণ করে আগানোর চেষ্টা করব? একটা জিনিস যেটা হচ্ছে যে আমরা ওই যে যেটা বলছিলাম যে আমরা আসলে গত 12 বছর 10 বছর ধরে আমরা এই কাজটা করি, এবং সবসময় কিন্তু আমরা দেখি যে 100 টাকা যদি বরাদ্দ হয় টোটাল, 80, 85, 90 এর 95 এর উপরে কিন্তু কোনোদিন ওঠে না। 95 তা উঠেছিল 19-20 ওরকম সময়, কোন এক সময়, মানে নর্মালি 80-85 এর মধ্যে 80% মতো বাজেট, ওরকমই খুব বড় করে বাজেট দেওয়া হচ্ছে, খরচ হয়। বিষয়টা কি দাঁড়াচ্ছে আসলে, এক হচ্ছে যে বলছিলাম যে ওয়াটার স্যানিটেশন হাইজিনের গত কয়েক বছরের ট্রেন্ড হচ্ছে বাজেট কমছে, যাও বাজেট হচ্ছে সেটা আসলে আমরা খরচ করতে পারছি না। সো আপা আসলে ওই বাস্তবায়নের জায়গা থেকে বলছিলেন দক্ষতার কথা। সো ডেফিনেটলি দক্ষতা একটা বিষয়, এবং কিন্তু একটা জিনিস যেটা ভালো বলি, এই বছর আমরা দেখেছি যে এই যে ওয়াটার স্যানিটেশন হাইজিনের ইমপ্লিমেন্টেশনের জন্য
যে সমস্ত সংগঠনগুলো বা সংস্থাগুলো মানে কাজটা করে, সরকারি সংস্থা কাজ করে, তাদের জন্য ওই দক্ষতা উন্নয়নের একটা প্রকল্প নেওয়া হয়েছে, যেটা খুবই একটা সুখবর আসলে, যে তাদের এটা তো মূলত স্থানীয় সরকার এবং ডিপিএইচি জায়গা থেকে এইটা নেওয়া হয়েছে। সো দ্যাটস এ ভেরি গুড সাইন যে এই ক্যাপাসিটি ডেভেলপমেন্টটা হবে, সো দ্যাট আমরা যে টাকাটাই পাই সেই টাকাটাই যাতে আমাদের মানে বাস্তবায়ন হয়। বাস্তবায়ন না হলে আসলে কি বিষয়টা ঘটে, ওই যে আপা বলছিলেন সাইবার সিকিউরিটির কথা বা যেটাই হোক, এটা তো কোনো না কোনো ওই 100 টাকা তো কোনো না কোনো দরিদ্র জনগোষ্ঠীর জন্যই আসলে বরাদ্দকৃত ছিল, তাই না? বা আমাদের জন্যই তো বাংলাদেশের নাগরিকের জন্য ছিল। তার মানে হচ্ছে যে কেউ না কেউ এখান থেকে আসলে ওই 15 টাকাটা পায়নি বা ওই 20 টাকাটা পায়নি। ওই 20 টাকার যে লাভটা হওয়ার কথা ছিল, যে এই সুফলটা ভোগ করার কথা ছিল, সেটা আসলে হয় না। সো এইটা কিন্তু একটা বড় জিনিস আমার কাছে, যেটা মনে হয় যে আমরা যাই বাজেট দেই সেটাকেই আসলে খরচ করার একটা দক্ষতা এবং ক্যাপাসিটি ডেভেলপমেন্টের জায়গাটা কিন্তু একটা বড় বিষয়, এবং করতে পারাটা। এখন মজার বিষয় হচ্ছে যে আমি ওই যে আপা কিছু জিনিস উচ্চারণ করছিলেন আর কি, যে এই করতে পারাটাও কিন্তু একটা গুণগত মানসম্পন্ন হতে হবে, এবং যখন দরকার তখন কিন্তু উনি তো পার্টিকুলারলি বলছেন, আমি কোট করছি, টানাটানির সংসারে আরো ভালো করে এটা করতে হবে। অ্যাবসলিউটলি। সো সেই জায়গা থেকেই কম টাকা খরচ করা কিন্তু আসলে আলটিমেটলি জনগণের কাছেই আসলে সুফলটা যায় না এই জায়গা থেকে। কয়েকটা একটু আপনাকে এই সুফল এবং জনগণের জায়গায় না গেলে কি দাঁড়ায় এবং এটার যে একটা বাস্তব উদাহরণ আছে, সেইটা আপনাকে এখন আমি দিচ্ছি। 2020 সালে বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স, পরিসংখ্যান বিভাগের সাথে আমরা একটা ওয়াশ অ্যাকাউন্টস করেছিলাম সারা বাংলাদেশের, এবং সেখানে আউট অফ পকেট এক্সপেন্ডিচার মানে একজন মানুষ নিজে থেকে কত খরচ করে, এবং পানি স্যানিটেশনের জায়গা থেকে। এই ইউএন এর একটা বেঞ্চমার্ক আছে আর কি, যে 4%-এর উপরে যদি চলে যায় তাহলে সেটা আসলে আর ওই অ্যাফোর্ডেবল থাকে না তার মানে খরচ। 4% কিসের? আমার তো আমি যদি 100 টাকা খরচ, 100 টাকা যদি আমি আয় করি, আমি যদি 100 টাকা আয় করি, মানে আমার আয়, সেই আয়ের 4% যদি আমি ওয়াটার স্যানিটেশন হাইজিনে খরচ করি, তাহলে বলা হয় যে এটা আসলে ওয়াটার স্যানিটেশন হাইজিন অ্যাফোর্ডেবিলিটির মধ্যে। তার মানে ওখানে আমার আছে পানি, পয় নিষ্কাশন, আর আমার হাত ধোয়া বা স্বাস্থ্যবিধি, ঠিক আছে, হাইজিন যেটাকে বলি। এটার মধ্যে মেনস্ট্রুয়াল হাইজিন ম্যানেজমেন্ট, মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা, সমস্ত কিছু ওটার মধ্যে আছে। আমরা যখন এটা 2020 সালে দেখেছি, সেখানে কিন্তু আমরা দেখেছি যে যদি পুরো বাংলাদেশকে দেখি তাহলে 4.1, কিন্তু আমরা সেখানে গড়ে, কিন্তু আমরা আসলে সেখানে তো থামিনি, কারণ ওয়াটার এইড যেখানে কাজ করে, এটা হতদরিদ্রের অবস্থাটা কি, থ্যাংক ইউ, ওই জায়গাতেই আমরা যেতে, কারণ যারা অনেক ধনী তাদের নিশ্চয়ই একদম এটাই বলছি আপনাকে। আমরা কি দেখেছি জানেন, যখন আমরা এই ওয়ার্থ কোয়ান্টাইল দিয়ে, যখন ওয়েলথ কোয়ান্টাইল দিয়ে যখন ভাগ করলাম, লোয়েস্ট ওয়েলথ কোয়ান্টাইলে আমরা অলমোস্ট দেখেছি, এবং এটা মানে আরবান এবং রুরালের ক্ষেত্রেও একই অলমোস্ট, এবং ইনফ্যাক্ট আরবানে আরো বেশি, 8-এর উপরে 8%। ধনীদের জন্য কি সেটা কিন্তু তখন হয়ে যায়, ধরুন হচ্ছে 2-3 এর মধ্যে থাকে। এটা বড় কারণ হলো যে সরকারি পরিষেবাটা সময় মতো যাচ্ছে না। আমি একই প্রসঙ্গটা আপনাকে যদি বলি, শিক্ষা স্বাস্থ্যের কথা, আমরা বাংলাদেশে একই সাথে স্বাস্থ্যে সবচাইতে কম বরাদ্দ দেওয়ার ক্ষেত্রে মানে চ্যাম্পিয়ন আমরা, কিন্তু আবার নিজেদের পকেট থেকে, নিজেদের পকেটে খরচ সবচাইতে বেশি সারা পৃথিবীতে, এর মধ্যে অন্যতম দেশ আমরা। শিক্ষার ক্ষেত্রেও তাই একটা বড় অংশ, এবং মানে সেই অর্থে সরকারি পরিষেবাগুলো আমাদের যারা দরিদ্র মানুষ আছেন, সাধারণ মানুষ আছেন, নিম্ন মধ্যবিত্ত আছেন, তারাই ব্যবহার করেন। কারণ যারা ধনী তাদের তো প্রাইভেট হসপিটালে যান, তারা বিদেশে যান চিকিৎসা করতে, বাইরে চাইলে যেতে পারে, ছেলেমেয়েদেরকে না যান, ছেলেমেয়েদেরকে বাইরেও পড়ান, আমাদের নেতা নেত্রীরাও বাইরে চিকিৎসা করতে যেতেন। তো এখন মানে এই বরাদ্দটা কতখানি, মানে এটা কি সাধারণ মানুষের হাতে থাকে বলে কম বরাদ্দ পাই আমরা, এরকম বিষয়টা? 2-3 দিন আগে প্রকাশিত হয়েছে একটা বিবিএস একটা পারসেপশন অ্যানালাইসিস করেছে, একটা তথ্য দিয়েছে। সেখানে মানুষ সরকারি সেবায় যে অ্যাক্সেস করতে পারছে সেটা কিন্তু মানুষ স্বীকার করেছে, কিন্তু অ্যাক্সেসের সাথে সাথে সে যে কোয়ালিটি পাচ্ছে না সেটাও কিন্তু আবার সে বলেছে। ফলে একই সঙ্গে দুটো আছে, তার মানে সরকারি সেবাটা
তৈরি করলে অ্যাক্সেস তৈরি করতে পারবো, কিন্তু আমার কনসার্ন থেকে যাবে যে আমি উইথ কোয়ালিটি সেই অ্যাক্সেসটা তৈরি করতে পারছি কিনা। আপনাকে আমি একটা উদাহরণ দিই। এবার খুব ভালো একটা, মানে ভালো বলবো না, আমি সময়োপযোগী কাজ করতেই হয়েছে। আপনি জানেন আমরা যেহেতু এলডিসি গ্র্যাজুয়েশনে পড়ে গেছি 2026, আমরা ডেস্টিনড। এই বছরের বরাদ্দ বাংলাদেশ গভর্নমেন্ট রেখেছে আমাদের যে সার্বজনীন টিকা কর্মসূচি এবং টিকা, এটাতে বাংলাদেশ গভর্নমেন্ট বেশ কিছু অর্থায়ন করেছে এই বছর নিজেদের পকেট একটা বড় থেকে। কারণ যুক্তরাষ্ট্রের ফান্ড কাটও হয়েছে। একদম একদম। আর GAVI গাভি যে নেটওয়ার্কটা, সেটা তো আসলে এলডিসি গ্র্যাজুয়েশন হয়ে গেলে হবে না, ফলে আমরাও অভ্যস্ত হতে হবে, ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে হবে, সেটা 1000 কোটি টাকার মতো রেখেছে। এখন এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, মানে টিকা ছাড়া আমরা তো একটা সাকসেসফুল ইপিআই কর্মসূচি চালাচ্ছি এবং বাংলাদেশের, আমি বলবো সারা বিশ্বের মধ্যে অন্যতম একটা ভালো সফলতা এটা। সেখানে কিছু কিছু দুর্বলতা গত কয়েক বছরে আছে, আপনি জানেন যেটা কেন হচ্ছে। সেগুলো সমেতি যেটুকু আছে, যেটুকু ভালো করছি, আমার এই অর্থায়ন এখন কিন্তু আমার যে উন্নয়ন সহযোগী গোষ্ঠীর একটা আলাদা চোখ থাকতো, সেই চোখটা কিন্তু এখন ধীরে ধীরে ক্ষীণ হয়ে যাবে। দায়িত্ব আমাদের, এই দায়িত্বটা সরকারের যেমন পালন করতে হবে, আমাদেরও দৃষ্টি রাখতে হবে, কারণ এইটাতে হেলাফেলা একদম করা যাবে না। এইটাতে হেলাফেলা করা মানে আমার ভবিষ্যতের স্বাস্থ্য একদম শেষ হয়ে যাওয়া। ফলে অ্যালোকেশন ভালো, কিন্তু দায়িত্বের বোঝা আছে, দায়িত্বের ভার আছে, সেই দায়িত্বের ভারটা নিতে পারতে হবে সুশাসনের সাথে, সেটুকু আমি বলতে চাই। আমরা একটা ছোট বিরতিতে যাই, আলোচনা এখান থেকেই শুরু করব বিরতির পর, যে যেটুকুই অর্থ বরাদ্দ হয়েছে সেটা সুশাসনের সাথে ব্যবহার করতে পারলে আমরা কতখানি ভালো করতে পারবো। দর্শক, একটা ছোট বিরতিতে যাচ্ছি, আমাদের বিরতির পর আলোচনায় যাই বাজেট বরাদ্দ পেয়েছি আমরা সরকারি পরিষেবার জন্য, তার সর্বোত্তম ব্যবহারের জন্য কি পরামর্শ দিবেন আমার আলোচকরা, সেই জায়গাতে ফিরবো। আমাদের সাথে থাকবেন। আরে জামাইরে আগে দাও। দিতাছি তো, জামাই কতদিন পরে আসলো। আম্মা, আপনার হাতের তরকারির মজাই আলাদা। কি সুন্দর কালার, জুত মতন সেদ্ধ, বিশেষ করে ডাইলের যা কালার আর স্বাদ। সবাই তো টিউবওয়েলের পানিতে রান্না করে, আমি রান্না করি পুকুরের পানি দিয়ে। কোন কি? পুকুর তো খোলা, পুকুরের পানিতে মানুষ গোসল করে, কাপড় চোপড় কাচে, হাঁস ভাসে সেই পানিতে। সেই পানি দিয়ে আপনি রান্না বান্না করছেন, কাম সারছি। মরে যাবেন তো আম্মা, একদম মরে যাবেন। কই মরি নাই তো এখনো। বুঝছি, এই জন্য আব্বা আপনি মাঝে মাঝে সাবিয়াও পেটের সমস্যায় ভোগে। থামো, এই তুমি সব সময় সবার ভুল ধরো কেন? না রে মা, জামাই বাবাজি ঠিক কথাই কইছে। শুধু আমরা না, আমাকে পুকুরের পানি যারাই ব্যবহার করে তারা প্রত্যেকেই পেটের সমস্যায় ভোগে। অনেকে রান্না বান্নার সময়, খাওয়ার সময় নিরাপদ পানি ব্যবহার করে, কিন্তু খাওয়ার আগে থালা বাসন ধোয়, গ্লাস ধোয়, এমনকি নিজের হাতও ধোয় পুকুরের পানি দিয়া, ট্যাপের পানি দিয়া। হ, ঠিকই তো, তাই তো করি। শোনেন আম্মা, রান্না ও খাবারের জন্য নিরাপদ পানি ব্যবহার করুন। পুকুর কিংবা নদীর পানি পান করবেন না। পানি পান করার আগে ফুটিয়ে নেবেন। সেটা সম্ভব না হলে ব্লিচিং পাউডার, ফিটকিরি বা পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট দিয়ে পানি নিরাপদ করে নিন। ফল ও সবজি কাঁচা খেতে হলে নিরাপদ পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিন। সবজি ও ফলমূল কাটার আগে 1 চামচ লবণ নিরাপদ পানিতে মিশিয়ে কমপক্ষে 30 মিনিট ভিজিয়ে রাখলে শাকসবজি ও ফলমূলে থাকা রাসায়নিক পদার্থের ক্ষতিকারক প্রভাব বহুলাংশে কমে যায়। পানিই জীবন, যদি তা হয় নিরাপদ। দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন কেমন আছে অর্থনীতি এই অনুষ্ঠানে। আমি তৌফিকুল ইসলাম খান। এই অনুষ্ঠানে কথা বলি আমাদের অর্থনীতির গতি প্রকৃতি, সম্ভাবনা এবং চ্যালেঞ্জ নিয়ে। এবং আজকে আমরা আলোচনা করছিলাম যে বাজেট পাশ হলো সেখানে সরকারি পরিষেবায় কী ধরনের বরাদ্দ দেওয়া হলো এবং তার ব্যবহার কেমন হবে। আমরা আলোচনার জন্য আজকে যে দুজন অতিথির সাথে কথা বলছিলাম, আমাদের সাথে উপস্থিত আছেন অধ্যাপক সৌমিনী নর্মী এবং পার্থ অফিস শেখ। শেষ ভাগ
জি। আলোচনার অধ্যাপক নীরবী, আপনি বিরতির আগে বলছিলেন যে যাই বাজেট বরাদ্দ দেই সেগুলোর ব্যবহার ভালো করতে হবে, এবং জি। একটা যেটা বলছিলেন আর একটা আমি, যে বাংলাদেশের সরকারি পরিষেবা বেড়েছে গুণগত মান নিয়ে, বা সেটা পাওয়ার ক্ষেত্রে তাদের যেই ধরনের বাধা পেরোতে হয় সেইটা এখন বড় কনসার্ন। এবং সেটা সত্যি কথা যে আমাদের এখন স্কুলের সংখ্যা বেড়েছে আজকে থেকে 30 বছর 40 বছর আগে যে কিন্তু আমার আপনাকে গাইড বই কিনতে হতো না, এখন প্রত্যেকটা বাচ্চাকে হ্যাঁ। প্রতিটা বিষয়ে 2টা করে গাইড বই তো কিনতে আবার একই রকম ভাবে আমার স্বাস্থ্য সেবার জন্য অনেক জায়গায় আমি এখন কমিউনিটি ক্লিনিক বা এরকম করেছি, কিন্তু স্বাস্থ্য সেবার জন্য আমাদের ঢাকায় আসার প্রবণতা বা পারলে বিদেশ যাওয়ার প্রবণতা বা বড় শহরে আসার প্রবণতা সেইটা আছে। একই রকম ভাবে আমরা যেটা অত আলাপ করি নাই, সামাজিক নিরাপত্তা। এবার সামাজিক নিরাপত্তার ক্ষেত্রে বরাদ্দ কিছু কিছু বাড়ানো হয়েছে, কিন্তু মূল যেই চ্যালেঞ্জগুলো ওই একই জায়গায় নির্বাচন করার ক্ষেত্রে সমস্যা থাকে। এটা তো একটা নতুন সরকার, আগের সরকারের যেই নিয়ম নীতি তার থেকে বেরিয়ে আমরা উন্নতির কথা বলছি, এবং আপনি অর্থনীতির শ্বেতপত্র যখন করেছেন তখন এই বিষয়ে বলেছেন। একটু কিছু পরামর্শ যদি দেন, কারণ আগামী সপ্তাহ থেকেই তো। আমার কাছে মনে হয় কি, আমাদের যে স্থানীয় পর্যায়ের প্রতিনিধি নাই, এটা আমাদেরকে সাংঘাতিকভাবে ভোগাচ্ছে আমার পরিষেবা পাবার ক্ষেত্রে। কারণ আমরা যতই শহরে বসে বলি না কেন, স্থানীয় ডাইনামিক্স কিন্তু একেবারে ভিন্ন, এবং সেখানে আমার দরিদ্র মানুষের যে প্রান্তিকতা, ওই যাকেই বা নেতা নির্বাচন করেন উনিই হচ্ছে ওই কানেক্টর হিসেবে কাজ করেন উপরের সাথে। এবং এটা শুধু নির্বাচিত প্রতিনিধি না, আপনি ইউএনওকে বলেন, ডিসি সাহেবকে বলেন, উনারা যে পরিমাণ দুশ্চিন্তায় আছেন এবং যে পরিমাণ চোখের নিচে আছেন, এবং ওনাদের যেটাতে অভ্যস্ত না, ওনারা চোখের নিচে তো আমাদের সবাইকেই থাকতে হয়, এই জায়গাগুলোকে আসলে আমার মনে হয় কি অনেক বেশি সময় নিয়ে ফেলতে পারবো না। তাহলে আমাদের তো স্থানীয় নির্বাচনটা দিতে হবে। আমি মানে এখন তো এটা একটা বড় আলোচনার ভিতর আছে, স্থানীয় নির্বাচন আগে না জাতীয় নির্বাচন আগে। আমি ধরে নিচ্ছি যে যদি জাতীয় নির্বাচনই আগে হয়, সেটার সময় নিয়েই আলোচনা হচ্ছে। ফেব্রুয়ারি মাসে হবে না এপ্রিল মাসে হবে, ডিসেম্বর থেকে জুনের ভিতরে হবে, এটা বলেছেন অন্তর্বর্তীকালীন সরকার। তো সেই দিক থেকে বিবেচনা করলে আমি মনে করি যে আগামী অর্থ বছরের বাজেট স্থানীয় সরকার এখন যে কাঠামো আছে সেই তার ভিতরেই থাকবে। তাহলে আমি বলি আপনাকে, আমার ধারণা যে ইউটিলাইজেশনে আসলে তেমন কোনো অগ্রগতি হবে না, এবং এটা অনেক পিছিয়ে যাওয়া। কিন্তু অনেক ক্ষেত্রে তো ধরেন ভাতায় লোক নির্বাচন করা এবং সেইটার ব্যবহার, এগুলো তো আছেই, কিন্তু একেবারে যে হবে না তা তো না। মানে কোনো পরামর্শ থাকবে কিনা যে স্বচ্ছতা, এই যে একটা ডাইনামিক সোশ্যাল রেজিস্ট্রির জন্য অ্যালোকেশন করা হয়েছে, এটার মানে কি? এটা কে কিভাবে করবে? এটা সরকারের পক্ষ থেকে করা হয়েছে, যেই যাদেরকে দেয়া হয় ভাতাটা তাদের যে নামের তালিকা, এটাকে একত্রিত করা হবে আর কি। 4টা মূল প্রোগ্রাম দিয়ে শুরু করবার কথা বলা, এবং এখানে স্থানীয় সরকার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। নির্বাচনটা তো হবে, রেজিস্ট্রি তো একটা ডাটাবেস, কিন্তু নির্বাচনটা তো করতে হবে। স্থানীয় পর্যায়ে এই গ্যাপটা আছে, এবং আমার এই টাকা দক্ষতার সাথে খরচ করবার ক্ষেত্রে আমার সেন্ট্রাল এবং আমার একদম স্থানীয় পর্যায়ে এই কানেক্টেডটা আসলে ওই রাজনৈতিক সরকারই এই মেলবন্ধনটা করতে পারবেন। সরকারই তো করবে বিভিন্ন পর্যায়ের, ও স্থানীয় সরকার না হলে তৌফিক, আমি মাঠে মাঠে ঘুরছি তো আমি খুব আপনার কনসার্ন। আমি ধারণা করি যে এইটার প্রস্তুতিটার ব্যাপারে আপনি একটা আগাম এক ধরনের সিগন্যাল দিলেন। হ্যাঁ, আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি। আমি একদম আলোচনার শেষ প্রান্তে আর কি, পার্থদা, মানে একটা বড় বিষয় যেটা আছে আমরা দেখছি আর কি, বাজেটটা যখন হয়তো তৈরি করা হয়েছে অতখানি এটার খুব প্রস্তুতি ছিল না, কোভিড বাড়ছে, এবং গতবার তো আমাদের কোনো সেই অর্থে প্রস্তুতি ছিল না, ফলে হঠাৎ করে আসলো, তখন অর্থ বছরের শেষ সময় ছিল, নতুন বরাদ্দ দেওয়া অর্থ পাওয়া কঠিন ছিল। হ্যাঁ, তো এখন আমাদের কিছু অভিজ্ঞতা আছে, কোনো জায়গায় আমরা মোটামুটি সফলও, মানে টিকা কার্যক্রমটা আমি মনে করি যে বেশ, মানে বাংলাদেশের মানুষের ওই যে বললেন যে টিকা নেওয়ার একটা আগ্রহের জায়গা আছে, ফলে সেটা আমরা করেছি। কিন্তু এইবারের জন্য আমরা আলাদা করে কোনো বরাদ্দ দেখি নাই যে রাখা আছে, কিছু ইমার্জেন্সি ফান্ড আছে যেটা হয়তো ব্যবহার করা যাবে। আপনার কোনো পরামর্শ আছে কিনা যদি এটা বাড়তে থাকে? এবং তাহলে আমরা মানে আমাদের গতবারের যে অভিজ্ঞতা সেটাকে আসলে কাজে লাগানোর একটা বড়
সুযোগ রয়ে গেছে আসলে এখন, যেটা হচ্ছে যে আমরা যেভাবে করে সবাইকে নিয়ে আমাদের আইপিসি যেটা বলে আর কি, যে পুরো জিনিসটাকে হ্যান্ডেল করা, হাত ধোয়া, সময় মতো মানে পরিষ্কার পরিচ্ছন্নতা থাকা। এবং আপনি দেখেছিলেন যে গতবার কিন্তু আমরা একদম ঢাকা শহরে ওয়াটার ইডি একদম ওই যে ভ্যানের মধ্যে পানি সহ এবং ওয়াসার সাথে আমরা মিলে সেই সুযোগগুলো করে দেওয়ার বিষয় হয়েছিল। অনেক জায়গায় হাত ধোয়ার সেশন হয়েছিল, স্কুলে স্কুলে হয়েছিল। সো এই জিনিসগুলো আসলে ডেফিনেটলি ওই অভিজ্ঞতা আমাদের কাজে লাগানো সম্ভব। এখন যে কোভিডের মানে প্রাদুর্ভাব যদি বেড়ে যায়, এখন থেকেও যদি বেড়ে যায় এবং যদি সেরকম একটা পর্যায়ে চলে যাই, সেই বিষয়গুলো তো আছেই। মানে সো আমাদের অভিজ্ঞতাগুলো কাজে লাগানোর তো একটা চরম সুযোগ এখন আমরা শুনছি যে কোভিডের মানে করোনার টিকা কার্যক্রম আবার শুরু করার কথা বলা হচ্ছে। সেগুলোর ডেফিনেটলি সরকার চিন্তা তো করছেই। মানে আমরাও যেরকম কেউ 3টে, কেউ 4টে, কেউ 2টো হয়তো বা পেয়েছি, সো কিছু না কিছু তো একটা ইমিউনিটি তৈরি হয়েছে। একটা কিছু কিন্তু খুব ভালো কাজ ওভার দ্য লাস্ট 10 years কিন্তু হয়েছে, যে স্কুলে কিন্তু আমাদের ওয়াটার স্যানিটেশন হাইজিন বা ওয়াশ ব্লক যেটা আমরা বলি, এবং ওয়াটার এডও করেছে অলমোস্ট 700-800 স্কুলে ওয়াশবুকগুলো দিয়েছি। এটার ফলে কিন্তু খুব একটা মানে ভালো কাজ হয়েছে। এই কিশোরীদের যখন মাসিক ব্যবস্থাপনার বিষয়গুলোকে যখন এনশোর করা হয় স্কুলে, আমরা 2012-তে দেখেছিলাম যখন প্রথম আইসিডিআরকে নিয়ে আমরা হাইজিন সার্ভে করেছিলাম, তখন কিন্তু দেখেছিলাম যে প্রায় অলমোস্ট 3 দিন 2.9 দিন মতন মেয়েরা স্কুলে অনুপস্থিত থাকতো। এই 2018-তে যখন আমরা করলাম, সেটা কিন্তু নেমে এসেছে প্রায় 2.5 দিনে, 2.5, 4-এর একটু উপরে আর কি, 5 যদি ধরি। সো এই জিনিসগুলো হয়েছে। সো আপনি যখন ওই বলছেন যে হাইজিনের বিষয়গুলো নিয়ে কাজ করা, কোভিড আছে, বাট ওভারঅল স্বাস্থ্যবিধির জায়গা থেকে আসলে এই বিষয়গুলো খুব জরুরি, যে আমরা আসলে কিভাবে করে যে বাজেটটাই হয়েছে সেই বাজেটটাই আমরা ব্যবহার করছি এবং গুণগত মান রেখে আসলে ব্যবহার করছি। এবং সেই কারণে আমাদের যেই ধরনের ক্যাপাসিটিগুলো হওয়া দরকার, দেওয়া দরকার, তৈরি করা দরকার, সেগুলোকে আসলে এনশিওর করা। আপনাদের দুজনকেই ধন্যবাদ জানাতে হচ্ছে, আমাদের সময় একেবারেই শেষ। দর্শক, নিঃসন্দেহে বাজেটের অনেক দিক থাকে এবং আলোচকরা বলছিলেন যে এটার অনেক কারিগরি দিক থাকে, যে কারণে অনেকের কাছে খুবই এটা বোরিংও মনে হয়। কিন্তু দিন শেষে বাজেটের বড় লক্ষ্য হলো যে আমরা যারা সাধারণ মানুষ আছেন তারা সরকারি পরিষেবাগুলো ঠিকমতো পাচ্ছেন কিনা এবং তারা সাশ্রয়ীভাবে পাচ্ছেন কিনা। বিশেষ করে যারা পিছিয়ে থাকেন, যারা সেই অর্থে নিজে থেকে এটা হয়তো বহন করতে পারেন না, তাদের জন্য এই স্বাস্থ্য, শিক্ষা এবং অন্যান্য পরিষেবাগুলো সঠিকভাবে পাওয়ার বিষয়টা থাকে। এই সরকারের সামনে একটা বড় চ্যালেঞ্জ আছে, তার আর্থিক সক্ষমতা। একই সাথে বিভিন্ন ধরনের নতুন চ্যালেঞ্জ আসছে, কোভিড ফেরত আসবে কিনা সেই আশঙ্কাও আমাদের রয়েছে। সবচাইতে গুরুত্বপূর্ণ হলো যাই বরাদ্দ দেওয়া হয়েছে সেটাকে ভালো মতো সুশাসনের সাথে ব্যবহার করা। এবং আমার মনে হয় যে একটা বড় উদাহরণ এই সরকারকে তৈরি করে যেতে হবে যে সুশাসনের জন্য তারা কি পরিবর্তন আনতে পারেন, বিশেষত যখন স্থানীয় সরকার যেটা একটা বড় ভূমিকা পালন করে সেটা কোনো কোনো ক্ষেত্রে অনুপস্থিত। আমরা সারা বছর ধরেই বাজেটের ব্যবহারের বিভিন্ন সময় আলোচনায় আসব এবং আমরাও আশা করব যে আপনারাও আপনাদেরই যে অর্থ সরকার ব্যবহার করেন তার প্রতি আপনারাও নজর রাখবেন। আমরা আবার আলোচনা ফিরব। আমরা এই অনুষ্ঠানে এই বিষয়গুলোকে বারবার তুলে আনতে চেষ্টা করব, জানতে চাইব কেমন আছে অর্থনীতি।